বন্ধুরা, ডাব্লিউবি স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা ভিডিও শুরু করছি। হ্যাঁ, এর আগে আমি জিওগ্রাফি থেকে অলরেডি 2টো ভিডিও বানিয়ে ফেলেছি। তোমরা যদি না দেখে থাকো প্লিজ দেখে নেবে। এই ভিডিওর শেষে তাদের লিঙ্ক থেকে থাকবে, ঠিক আছে? তোমরা এন্ড স্ক্রিনে দেখতে পাবে, ঠিক আছে? চলো আজকে নতুন ভিডিও শুরু করি। আজকে আমি তোমাদের অনেকগুলো পিডিএফ নিয়ে এসেছি, ঠিক আছে? পিডিএফে অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। সেই কোশ্চেনগুলো আস্তে আস্তে আমি ডিসকাস করবো এবং তার কেন হচ্ছে সেগুলো কারণও বলবো, ঠিক আছে? তো চলো প্রথম প্রশ্ন দেখি। বলছে নিরক্ষীয় অঞ্চল কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে বিস্তৃত? বলছে বিস্তারিত কত ডিগ্রি? না, বলছে নিরক্ষরেখার দুপাশে 5 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা। অর্থাৎ আমি যদি বলি, আচ্ছা তার আগে বলি আমি একজন কিন্তু জিওগ্রাফি টিচার, ঠিক আছে? তো আমি জিওগ্রাফির উপরে গ্র্যাজুয়েশন এমএসসি করেছি, বিএড। তো তোমরা সব কিছু ডিটেলস তোমরা যদি চাও জিওগ্রাফি থেকে ভালো কিছু নোটস বা A to Z পেতে, তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর আমাকে সমস্ত কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো চলো দেখো, এটা হচ্ছে নিরক্ষরেখা, ঠিক আছে? তো নিরক্ষরেখার হচ্ছে কি 0 ডিগ্রি মাঝে, মানে এই দিকটা হচ্ছে 0 থেকে 5 আর এদিকে হচ্ছে 0 থেকে 5, ঠিক আছে? ওইটা হচ্ছে উত্তর গোলার্ধ, যেটা নর্থ পোল, আর এটা সাউথ পোল, ঠিক আছে? উত্তর দক্ষিণ, আর এগুলো সবই হচ্ছে, আর হচ্ছে অক্ষরেখাগুলো, ঠিক আছে? এটা বলছে 0 ডিগ্রি থেকে, বলছে 0 থেকে 5 ডিগ্রি সবই হচ্ছে অক্ষরেখা, ঠিক আছে? উত্তর ও দক্ষিণ, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। বলছে ডোলট্রামস শব্দের অর্থ কী? বলছে ডোলট্রামস শব্দের অর্থ লেখো। বলছে অর্থ কী লেখো? বলছে ডোলট্রামস মানে শান্তাবস্থা, ঠিক আছে? ডোলট্রামস কোথায় দেখতে পাচ্ছে? সেই সেম 0 ডিগ্রিতে, অর্থাৎ 0 ডিগ্রি বলতে কি, যেখানে একটু আগে দেখিয়েছিলাম, অর্থাৎ এই অঞ্চলে এখানে যখন কোনো জাহাজ চলাচল করতো, এই অঞ্চলে কী হয় না, বায়ুগুলো সব উপর দিকে উঠে যায়, উঠে গিয়ে কী হয়, এই অঞ্চলে চলে যেত, ঠিক আছে? এই অঞ্চলে চলে যেত, যার ফলে কী হয় না, উঠে গিয়ে, বুঝতে পেরেছো? তো এখানে উঠে গিয়ে চলে যেতে পারতো উষ্ণ, যেহেতু এটা নিরক্ষীয় অঞ্চল, সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তার জন্য উষ্ণ আদ্র উপরে উঠে যায়, তার ফলে কী হয়, ওই অঞ্চলে বায়ু শূন্য দেখা যায়। অর্থাৎ সমুদ্রে যখন জাহাজগুলো যেত, জাহাজগুলো প্রায় থেমে যেত, শান্ত অবস্থা, এটা হচ্ছে ডোলটাউন্স বলে, শান্তাবস্থা। অর্থাৎ ভূমিষ্ঠে সমান্তরালে তেমন বায়ু থাকে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। বলছে অশ্ব অক্ষাংশ কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে দেখা যায়? অশ্ব অক্ষাংশ জানো 30 থেকে, বলছে 25 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা, বুঝতে পেরেছো? 25 থেকে 30 ডিগ্রি। অর্থাৎ আমি যদি একটু ছবি আঁকি, দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে 0 ডিগ্রি। তো বলছে 30 থেকে 35, মানে 25, বলছে 25 থেকে 30, এইখানটা ধরো মোটামুটি, আর এখান থেকে মোটামুটি। বলছে আগেকার দিনে ধরো এখান থেকে জাহাজগুলো আসছে, জাহাজগুলো আসার সময়, এই অঞ্চলে আসার সময়, ধরো এই যখন এইখানে আসবে, এখানকে চলে আসবে, তখন কী হতো না, জাহাজগুলো থেমে যেত, মানে আস্তে আস্তে স্লো গতিতে চলতো। যার জন্য এই ভারের বোঝা কমাতে কী করতো, জাহাজে নাবিকেরা বা ওখানে যে সমস্ত যারা থাকতো তারা কী করতো, ঘোড়াগুলোকে, মানে খাবার আর জলের সংকট এড়াতে ঘোড়াভর্তি জাহাজগুলোকে হচ্ছে কি না, এই বলছে কিছু কিছু ঘোড়াকে কী করতো না, সমুদ্রের মধ্যে ফেলে দিত খাবার আর জলের সংকট কমাতে, ঠিক আছে? তো বুঝতে পেরেছো অশ্বক্ষাংশ, ঠিক আছে? কাটছি। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে কোরিওলিসিস বল কী? বলছে পৃথিবী আবর্তন বা ঘূর্ণনগতির কারণে পৃথিবীর পৃষ্ঠস্থ যে কোনো স্বাচ্ছন্দ্য গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুর দিক বিক্ষেপ ঘটায়, তাই হচ্ছে কোরিওলিসিস বল। অর্থাৎ যার ফলে কোনো বস্তু পৃথিবী থেকে ছিটকে বেড়ে যেতে পারে না, অর্থাৎ পৃথিবী নিজেকে টেনে রাখে, এবং এইটাই হচ্ছে কোরিওলিসিস বল। অর্থাৎ প্রত্যেক বস্তুর উপর পৃথিবী একটা বল কাজ করে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। বলছে ফেরারের সূত্র কী? বলছে কোরিওলিসিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু চলাচলের সময় উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। একে মার্কিন আবহাওয়াবিদ বলছে ফেরেল, বলছে এটি আবিষ্কার করেন, তাকে ফেরেলের সূত্র বলা হয়, ঠিক আছে? বলছে মার্কিন আবহাওয়াবিদ, বলছে আবহাওয়াবিদ, এখানে বিদ হবে, ঠিক আছে? আবহাওয়াবিদ ফেরেল এটি আবিষ্কার করেন, তাই একে ফেরেলের সূত্র বলা হয়, ঠিক আছে? ফেরেলের সূত্রটা কীরকম দেখো। নেক্সট। বলছে 22 ব্যালেটের সূত্র কী? অর্থাৎ উত্তর গোলার্ধে যেদিকে বায়ু প্রবাহিত হয় সেই দিকে যদি পিছন করে দাঁড়াও, দেখো ধরো এটা হচ্ছে এইদিকে বাড়িটা হচ্ছে উত্তর গোলার্ধে, ঠিক আছে? তুমি এইদিকে পিছন করে, এই বাড়িটা এদিকে যাচ্ছে, বলছে এইদিকে তুমি পিছন ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে আছো। বলছে উত্তর গোলার্ধে যেদিকে বায়ু প্রবাহিত হয় সেই দিকে পিছন ফিরে তাকালে, বলছে ডান দিকে বায়ু উচ্চচাপ ও বাম দিকে নিম্নচাপ অনুভূত হয়। বলছে আর দক্ষিণ গোলার্ধে বিপরীত দেখা যায়। অর্থাৎ উত্তর গোলার্ধে কী হয় না, তোমার যদি ডান হাত হয় এটা বাম হাত হয়, ডান দিকে উচ্চচাপ আর বাম হাতে বলছে নিম্নচাপ, এবং কি উত্তর গোলার্ধে ঠিক তা উল্টো, মানে এখানে যদি নিম্নচাপ চলে, উত্তর গোলার্ধে এখানে উচ্চচাপ, এখানে আবার এখানে হচ্ছে নিম্নচাপ, মানে উল্টো হবে উত্তর দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে? বলছে 1857 সালে বিজ্ঞানী 22 ব্যালেটের উল্লেখ করেছিলেন, তাকে 22 ব্যালেটের সূত্র বলা হয়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে বলছে আইটিসি জোন, ইন্টার ট্রপিক্যাল কনভার্সন জোন বলা হয়, ঠিক আছে? বলছে আইটিসি জেড বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল কাকে বলা হয়? বলছে উত্তর ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয় এবং এই স্থানকে আন্তঃক্রান্তীয় অভিসরণ বলছে। অর্থাৎ বলতে একটু জুম করে বুঝতে পারবে। ধরো
এই অঞ্চল আর হচ্ছে এই দুটো অঞ্চল, ঠিক আছে? এগুলো হচ্ছে দেখো, এটা হচ্ছে নিম্নচাপ আর এটা হচ্ছে উচ্চচাপ, আবার উচ্চচাপ তারপরে আবার বলছে আবার উচ্চচাপ তারপর নিম্নচাপ আবার উচ্চচাপ, বলছি বুঝতে পেরেছো? বলতে প্রথমে বলতে যে এটা তো প্রথমে হচ্ছে নিম্নচাপ, তারপর উচ্চচাপ, তারপরে আবার নিম্নচাপ, তারপরে আবার উচ্চচাপ, ঠিক আছে? মানে উপরে যেগুলো হচ্ছে ঠান্ডা জায়গা, বুঝতে পেরেছো, সেখানে হচ্ছে উচ্চচাপ। দেখো এটা হচ্ছে যেহেতু মাঝখান, ঠিক আছে? নিরক্ষীয় অঞ্চল, তো নিরক্ষীয় অঞ্চলে কি হয়, নিম্নচাপ থেকে, ধরো আমি নিম্নচাপকে বোঝানোর জন্য এন লিখলাম, ঠিক আছে? নিম্নচাপ বোঝানোর জন্য এন। আবার তাও উচ্চচাপের জন্য দেখো, পরেরটা উচ্চচাপের জন্য এখানে ইউ লিখলাম উচ্চচাপ, আবার নিম্নচাপ এন, আবার উচ্চচাপ ইউ, ঠিক আছে? আমি বোঝানোর জন্য লিখছি, কিন্তু ইউ মানে উচ্চচাপ নয়, বুঝতে পেরেছো? এটা বোঝানোর জন্য বলেছি তোমাকে, ঠিক আছে? তো দেখো বলছে যে উত্তরগুলো দেখো, এখানে হচ্ছে নিম্নচাপ, আর আমরা জানি সবসময় বায়ু নিয়ম হচ্ছে উচ্চচাপ থেকে সবসময় নিম্নচাপের দিকে আসবে, কি উচ্চচাপ থেকে বায়ু সবসময় নিম্নচাপের দিকে আসবে, অর্থাৎ এইখান থেকে এটা যেহেতু উচ্চচাপ, এদিকে বায়ু সবসময় এদিকে আসবে, দেখো। আবার এখানে যেহেতু উচ্চচাপ, নিচে দেখাচ্ছি, এখান থেকে বায়ু এদিকে আসবে। এই যে নিয়ম, অর্থাৎ যেদিকে বায়ু তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? এইখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার ডান হাত, তাই উত্তরগুলোতে ডান দিকে, অর্থাৎ এইদিকে প্রবাহিত হচ্ছে, বুঝতে পেরেছো? তুমি যদি এইদিকে মুখ করে ধরো, তো ফোনটাকে যদি ঘোরাও, দেখবে ফোনটাকে ঘোরালে এইদিকে হচ্ছে উচ্চচাপ, বুঝতে পেরেছো? অর্থাৎ তোমার ডান হাত দিকে থাকবে এইদিকে, ওটা হচ্ছে উচ্চচাপ, আর দক্ষিণ গোলার্ধে কী হবে, উল্টো, তার বিপরীত দিকে হচ্ছে নিম্নচাপ, বুঝতে পেরেছো? মানে যাবে, ঠিক আছে? অর্থাৎ উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয়, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে অর্থাৎ, আর এই যে দুটো বায়ু একসঙ্গে মিলিত হচ্ছে এই মাঝখানে অঞ্চলটা, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আইসিটি জোন, অর্থাৎ এটাও 0 ডিগ্রির মধ্যেই প্রবাহিত, 0 থেকে 5, তো 0 ডিগ্রি, বুঝতে পেরেছো? চলো স্লাইড 8, বলছে দক্ষিণ গোলার্ধে যে বহুরূপী বায়ু প্রবাহিত হয় সেগুলির নাম কী কী আলোচনা করে। দক্ষিণ গোলার্ধে দেখো, এটা যদি পৃথিবী আঁকি, ঠিক আছে? পৃথিবী বলছে এটা মাঝে 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি থেকে হচ্ছে পৃথিবী দুটো গোলার্ধে, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। বলছে যে দক্ষিণ গোলার্ধে, মানে দক্ষিণ গোলার্ধে যেহেতু কি এগুলো সব 0, ধরো 1 ডিগ্রি 2 ডিগ্রি করে গেছে, বলছে 1 ডিগ্রি দক্ষিণ, 2 ডিগ্রি দক্ষিণ, 3 ডিগ্রি 90 ডিগ্রি পর্যন্ত গেছে, এখানে শেষ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে 90 ডিগ্রিতে একদম শেষ হয়েছে, ঠিক আছে? 90 ডিগ্রি দক্ষিণ, আর এটাও 90 ডিগ্রি উত্তর, ঠিক আছে? 90 ডিগ্রি উত্তর। বলছে বলছে যে দক্ষিণ গোলার্ধে যে বহুরূপী বায়ু প্রবাহিত হয় সেগুলির নাম কী কী, অর্থাৎ এইখানে দক্ষিণ গোলার্ধে দেখো 40 ডিগ্রি, মানে প্রায় এখানে ধরো সাপোজ এখানে, এখানে 40, 50, 60, এখানে 3 ধরনের বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুগুলোর নাম বলছে। তো দক্ষিণ গোলার্ধে যে 3 ধরনের বায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে গর্জনশীল 40, অর্থাৎ 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, মানে এখানটা 40টা অবশ্যই উত্তর গোলার্ধে কিন্তু নয়, দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে? বলছে যে 40 ডিগ্রি, বলছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরে যেটা গর্জনশীল 40, ক্রোতনাত্ম 50, বলছে যেটা হচ্ছে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, ও তীক্ষ্ণ চিৎকারকারী 60, যেটা হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, বুঝতে পেরেছো? চলো আমি নেক্সট কোয়েশ্চেন আলোচনা করছি। বলছে সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়, আর সমুদ্রবায়ু বলছে সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়, বলছে সমুদ্রবায়ু, উত্তরটা বলছি, সমুদ্রবায়ু সাধারণত দিনের বেলা, অর্থাৎ বিকেলের দিকে বেশি প্রবাহিত হয়। অর্থাৎ তোমরা যদি, আমি কোয়েশ্চেন ডিসকাশন করছি, অর্থাৎ তোমরা যদি কখনো সমুদ্রের ধারে গিয়েছো, দেখবে সমুদ্রের ধারে কী হয়, দেখবে সমুদ্রের ধারে কী হয় না, যখন দিনের বেলায়, আচ্ছা আমি আগে বলি, দেখো সন্ধ্যের দিকে দেখবে, সন্ধ্যের দিকে প্রচণ্ড বায়ু সমুদ্রের দিকে আমাদের হাওয়া লাগে, অর্থাৎ দীঘা যদি গিয়ে থাকো দেখবে সেই বিকেলের দিকে 5টার দিকে দেখবে প্রচণ্ড বায়ু জোরে দীঘা সমুদ্রের দিকে ছুটে আসে ঠান্ডা বায়ু, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত সমুদ্রের বায়ু, ঠিক আছে? তো এবার বলছি কেন হয়। দেখো দিনের বেলা প্রচণ্ড সূর্য তাপ দিচ্ছে, তাপ দেওয়ার ফলে কী হবে না, ভূপৃষ্ঠ গরম হচ্ছে আর জলভাগও গরম হচ্ছে, কিন্তু এই জলভাগের অপেক্ষায় স্থলভাগ কিন্তু একটু বেশি গরম, ঠিক আছে? স্থলভাগ একটু খুব তাড়াতাড়ি গরম হয়, ফলে এই অঞ্চলে বায়ু কী হয়, এই অঞ্চলে বায়ু হয় বলছে উষ্ণ থাকে। আবার জলভাগ যেহেতু বেশি গরম, দেখো জলভাগ কী হয়েছে না, আবার সেই তুলনায় জলভাগ বেশি গরম হয়ে গেছে, কারণ জল হচ্ছে বেশি জল ধারণ করে, অর্থাৎ তাপ ধারণ করে, তার ফলে কী হলো না, দিনের বেলা হচ্ছে স্থলভাগের থেকে, স্থলভাগ আগে গরম হয়েছে ঠিকই, কিন্তু স্থলভাগের থেকে জলভাগ হচ্ছে মানে আরও বেশি গরম হয়ে গেছে, ঠিক আছে? তখন কি হয় না, সমুদ্র থেকে বায়ু স্থলভাগে ছুটে আসে। আবার বলছি ব্যাপারটা, বলছি বুঝতে পারো, দেখো আমি অন্য কালার করি, ঠিক আছে? এটা একটু কাটি। দেখো বলছে দিনের বেলা প্রচণ্ড স্থলভাগ গরম হলো আর জলভাগ গরম হলো, কিন্তু স্থলভাগের অপেক্ষা জলভাগ একটু বেশি গরম, ঠিক আছে? গরম, অর্থাৎ এটা একটু বেশি আর এটা হচ্ছে কম, ঠিক আছে? তখন কি, আর যেখানে বেশি গরম হয় সেখানে কী থাকে, নিম্নচাপ, আর এখানে উচ্চচাপ, এখানে উচ্চচাপ আর এখানে হচ্ছে নিম্নচাপ, বুঝতে পেরেছো? তো বলছে আর বায়ু শোষণ নিয়ম কি, বায়ুর অলওয়েজ নিয়ম উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, কখনো নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে যায় না, বুঝতে পেরেছো? উচ্চচাপ থেকে নিম্নচাপে, অর্থাৎ জলভাগে হচ্ছে উচ্চচাপ আর স্থলভাগে হয় নিম্নচাপ, এই জলভাগ থেকে হচ্ছে স্থলভাগের দিকে যাবে, উচ্চচাপ
উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, বুঝতে পারছো? এখানে নিম্নচাপ আছে, এখানে উচ্চচাপ আছে, বুঝতে পারছো? দিনের বেলা কী হয় না, জলভাগ হচ্ছে বেশি গরম থাকে, আর স্থলভাগ হচ্ছে কম গরম থাকে। জলভাগের তুলনায় কম গরম থাকে, কিন্তু জলভাগের তুলনায় কম গরম থাকে, যার ফলে কী হয় না, জলভাগ থেকে যে বায়ু স্থলভাগ থেকে আসে একে হচ্ছে সমুদ্র বায়ু বলা হয়, বুঝতে পেরেছো? এটা বিকেলের দিকে প্রবাহিত হয়। চলো আমি এটা আরও ডাউট সলভ করবো পরবর্তী কোশ্চেনে। দেখো দেখো স্থলবায়ুতে কী হয়েছে, স্থলবায়ুতে হচ্ছে কি দিনের বেলা কী হয়েছে, দিনের বেলা হচ্ছে যখন গরম ছিল, রাতের বেলা আস্তে আস্তে কী হয়েছে না ঠান্ডা হবে, ঠিক আছে? আর জলভাগ কী ছিল, দিনের বেলা প্রচণ্ড গরম ছিল, সে কী হয় না রাতের বেলা হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হবে। কিন্তু রাতের বেলা কী হয় না জলভাগ তুলনাভাবে দেরিতে ঠান্ডা হয়, ঠিক আছে? দেরিতে, অর্থাৎ কী হয় না, দেখো এখানে নিম্নচাপ, এটা পেন্সিল অন করি, এখানে হচ্ছে নিম্নচাপ আর স্থলভাগে থেকে উচ্চচাপ, ব্যাপারটা বলছি। তোমরা যদি এটা বলো আমি ডিসকাস ভিডিও নিয়ে আসবো, যেহেতু এটা সব মাল্টিপল কোশ্চেন, তাই এখানে ডিটেলসে বলা যাচ্ছে না, ঠিক আছে? তো তবু আমি বলে দিচ্ছি, স্থলভাগে উচ্চচাপ আর জলভাগে থেকে নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন বলছি। বলছে অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? অ্যানাবেটিক বায়ু হচ্ছে না দিনের বেলা পর্বতের ঢালে যে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়, তাকে অ্যানাবেটিক বায়ু বলা হয়। এবং রাতের বেলা ওই বায়ু অর্থাৎ ঠান্ডা হয়ে যখন নিচে নেমে আসে তখন ক্যাটাবেটিক বায়ু বলা হয়। ব্যাপারটা আমি একটু বলছি, এটা ছবি এঁকে, ধরো এখানে একটা হচ্ছে পাহাড়ের ঢাল, ঠিক আছে? এখানে একজন দাঁড়িয়ে আছে, পাহাড়ের ঢালে একজন ঘর বেরো দাঁড়িয়ে আছে। সে দেখবে দিনের বেলা যখন প্রচণ্ড তাপ পড়লে তখন কী মানে বায়ুগুলো হচ্ছে গরম হয়ে পর্বতের ঢাল বড় উঠে যায়, তারপরে উঠতে থাকে। এই গরম হয়ে উঠতে থাকে, এইখানে যে লোকটা আছে সে কিন্তু এখন গরম বায়ু আছে, ঠিক আছে? গরম বায়ু তার গায়ে লাগছে, অর্থাৎ কী হয় মানে তাপের ফলে উপর থেকে পাশাপাশি বায়ু গরম হয়ে যখন উপরে উঠে যায় সেটাকে বলা হচ্ছে অ্যানাবেটিক বায়ু। আর ক্যাটাবেটিক বায়ু না, এই সেম বায়ু যখন উপরে দেখো উঠে গেছে, উঠে গিয়ে যে উপরে গরমে উপরে উঠে গেছে, উপরে উঠে জমা হচ্ছে, এটা হচ্ছে অ্যানাবেটিক। অ্যানাবেটিক হচ্ছে উপরে থাকে, এটা মনে রাখবে যে অ্যানাবেটিক কিন্তু উপরে থাকে। আর ক্যাটাবেটিক সে কিন্তু নিচে থাকে। ক্যাটাবেটিক এই বায়ু রাতের বেলা যখন তাপ বিকিরণ করে আবার আস্তে আস্তে পর্বতের ঢালও নামতে থাকে, সেটা হচ্ছে ক্যাটাবেটিক। আর তখন দিনের বেলা তখন যারা গরম লাগছিল সেই লোকটা রাতের বেলা যখন বাড়াবে 10টার সময়, তখন দেখবে না ঠান্ডা বায়ু নিচের দিকে নামছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু, বুঝতে পেরেছো? অর্থাৎ দিনের বেলা গরম বায়ু পর্বতের আবার উঠে যাবে, সেই বায়ু সেম রাত্রিবেলা আবার যখন ঠান্ডা হয়ে নিচে নামবে সেটা হচ্ছে ক্যাটাবেটিক। আর অ্যানাবেটিক গরম বায়ু, ক্যাটাবেটিক ঠান্ডা বায়ু, বুঝতে পেরেছো? ঘূর্ণবাদ কাকে বলে? অর্থাৎ কোনো স্বল্প পরিসর স্থানে বলছে কোনো স্বল্প পরিসর জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ, বলছে বাইরের দিকে উচ্চচাপ থাকে। আচ্ছা বাইরের দিকে এখানে উচ্চচাপটা লেখা হচ্ছে নি, ভালো করে দেখে নেবে। এখানে দেখবে এখানে উচ্চচাপ কোথায়, বাইরের দিকে উচ্চচাপ থাকে, ঠিক আছে? তুলনামূলকভাবে উচ্চচাপ না লেখা আছে, এটা সরি আমি ভুল দেখলাম। উচ্চচাপ থাকে এবং সেই অবস্থায় উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে প্রবল কুণ্ডলাকারে পাক খেতে খেতে ছুটে আসে, একে বলা হচ্ছে ঘূর্ণবাদ। আর এই ঘূর্ণবাদের ফলে জলবৃষ্টি হয়। ব্যাপারটা বলছি দেখো, বলছে এখানে কেন্দ্রে থেকে দেখো, কেন্দ্রে থাকে নিম্নচাপ, বাইরে থাকে উচ্চচাপ। উচ্চচাপকে বারে বলছি, কেন্দ্রে নিম্নচাপ থাকে। তো উচ্চচাপের বায়ু থেকে নিম্নচাপের দিকে যাবে, এই ঘুরে নিচের দিকে, বুঝতে পেরেছো? ব্যাপারটা এরকম বলছে, ঘুরে নিচের দিকে নামছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে উত্তর গোলার্ধ। দক্ষিণ গোলার্ধে উল্টো হবে, দক্ষিণ গোলার্ধে দেখো নিম্নচাপই থাকবে, উচ্চচাপ থাকবে, দক্ষিণ গোলার্ধে উল্টো দিকে বেঁকে মানে এটা এদিকে ঘুরছে, দেখো এটা কিন্তু এদিকে ঘুরছে, আবার দক্ষিণ গোলার্ধে এদিকে ঘুরছে, দেখো ছবিটা দেখো, বুঝতে পেরেছো? চলো, অর্থাৎ আমরা জানি সবসময় উত্তর গোলার্ধে যা ঘটে দক্ষিণ গোলার্ধে তা উল্টো ঘটে। যেমন আমরা দেখেছিলাম সেই ইথের সময়, বলতে পারবে এই যে ধরো 22শে ডিসেম্বর, দক্ষিণ গোলার্ধে মানে আমাদের উত্তর গোলার্ধে কী হয়, সবই যেই সামনে আসছে 22শে ডিসেম্বর, বলছে উত্তর গোলার্ধে সবচেয়ে কী হয় না সবচেয়ে বড় রাত আর হচ্ছে সবচেয়ে ছোটো দিন। কিন্তু দক্ষিণ গোলার্ধে সেটা তো উল্টো, সবচেয়ে বলছে বড় দিন আর সবচেয়ে ছোটো রাত। এটাই হচ্ছে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধের মধ্যে পার্থক্য, বুঝতে পেরেছো? বলছে প্রতিভা ঘূর্ণপাত কাকে বলে? বলছে যে কোনো জায়গায় হঠাৎ বায়ুর উষ্ণতা কমে গেলে সেই অঞ্চলে বায়ুর চাপ বেড়ে যায়, অর্থাৎ কেন্দ্রে উচ্চচাপ ও বাইরের দিকে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, একে বলা হচ্ছে প্রতিভা ঘূর্ণপাত। এই বায়ুর ফলে তেমন ঝড় বৃষ্টি হয় না, অর্থাৎ কেন্দ্রে থাকে উচ্চচাপ, বাইরে থেকে নিম্নচাপ। তাহলে কী হবে, আমরা জানি উচ্চচাপ থেকে দেখো কেন্দ্রে যদি উচ্চচাপ থেকে আর বাইরে যদি নিম্নচাপ থাকে তখন কী হবে, বায়ুগুলো কি ঘুরে এদিকে নামবে? এটা নয়, বায়ু কী হবে না কেন্দ্রে যদি কেন্দ্রে যদি উচ্চচাপ থেকে বাইরে নিম্নচাপ থাকে তখন বায়ুগুলো কী হবে, উচ্চচাপ থেকে ঘুরে বাইরে ছিটকে বেরিয়ে যাবে, বুঝতে পারছো? যেরকম করে বেরিয়ে যাবে, কেননা উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপ দিয়ে ছিটকে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? বলছে তার জন্য এই বাড়িতে পড়লে তেমন ঝড় যেটা কিছুই সৃষ্টি হয় না। ম্যাকারেল স্কাই অর্থাৎ বলছে ম্যাকারেল আকাশ কোন মেঘে দেখা যায়, সেটা হচ্ছে সিরোকিউমুলাস, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। পাখির পালকের ন্যায় দেখতে মেঘের নাম কি? পাখির পালকের ন্যায় মেঘের নাম হচ্ছে সিরাজ, ঠিক আছে? তোমরা দেখে নাও, সাইডে মেঘের ছবিটা দেওয়া হয়ে আছে, দেখে নিতে পারো। বাম্পি ক্লাউড অর্থাৎ স্তূপের মতো মেঘ এটাকেও বলা হয়, বুঝতে পেরেছো? বাম্পি ক্লাউড যেটা বাংলাটা লেখা হয় না, স্তূপের আকারে মেঘ। বলছে বাম্পি ক্লাউড কোন মেঘকে বলা হয়, সেটা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস, দেখে নিতে পারো, ঠিক আছে?
বজ্র মেঘ বা থান্ডার ক্লাউড বলছে কোন মেঘকে বলা হয়, অর্থাৎ কিউমুলোনিম্বাস মেঘকে। ঠিক আছে, আমি এটার সম্বন্ধে বলছি কিউমুলোনিম্বাস মেঘ কীভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, ছবি অর্থাৎ কী হয় না, আমরা যে জল, নদী জল, বায়ু ইত্যাদি থেকে জলগুলো যে বাষ্পের উপরে উঠে যায়, উপরে জমাটবদ্ধ হয়ে ঘনীভূত হয়ে যে মেঘের সৃষ্টি, এবং এর ফলে বজ্র বিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত হয়। অবশ্যই থান্ডার ক্লাউডে পরিচলন বৃষ্টিপাত, বুঝতে পারছো, ঝড় বৃষ্টি হবেই, এটাকে তার জন্য বলছে বজ্র মেঘ। অর্থাৎ এই যে আমাদের কালবৈশাখী যে ঝড় হয়, সেটাও একটা কিউমুলোনিম্বাস মেঘ। ঠিক আছে, যেটা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যে বৃষ্টিপাতের ঢাল রয়েছে তাকে কী বলা হয়, এবং তার উল্টো দিকে যে বৃষ্টিপাত কম হয় তাই সেই অঞ্চলকে কী বলা হয়। এটা যদি জানতে হয় তোমাদের আমি বলে দিই, তার আগে বলছি উত্তরটা। বলছে যে ঢালে বৃষ্টিপাত হয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, সেটাকে প্রতিপাত ঢাল বলা হয়, এবং তার উল্টো পাশে যে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ হালকা গুড়ি গুড়ি সামান্য পরিমাণে দেখতে পাওয়াই যেতে পারে, সেটা হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে সেখানে কম বৃষ্টি হয়, অনুবাদ ঢাল বলা হয়। অর্থাৎ আমি এটা অন করছি, বলছে পশ্চিম ঢাল, অর্থাৎ এটাকে প্রতিবাদ ঢাল বলা হয়। আর যেখানে বৃষ্টিপাত হয় না সেটা হচ্ছে অনুবাদ ঢাল, বুঝতে পেরেছো। এবার কেন হয় দেখো, এটাতে ষোলক্ষের বৃষ্টিপাত, এখান থেকে বায়ু যখন জলবাষ্পপূর্ণ বায়ু উপরে গিয়ে উপরে জমীভূত ঘনীভূত হয়ে যে মেঘের সৃষ্টি করেছে কি, সেখানে হচ্ছে ঝড় বৃষ্টি পাহাড়ে ঢালে, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম ঢাল, বুঝতে পেরেছো। যদি আমি ভারতের ম্যাপটা লক্ষ্য করাই তোমাদের, আমি এখানে এঁকে আঁকছি, তোমরা এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এটা ভারতের যদি ম্যাপটা আঁকি, ভারতের ম্যাপে এই সাইড বরাবর পশ্চিমবঙ্গের পর্বতে, বুঝতে পেরেছো। তো এই সাইডটা হচ্ছে কি, আমরা যদি নর্থ দেখো, এটাকে যদি আমি প্লাস চিহ্ন মারি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, অর্থাৎ ইস্ট, এটা ওয়েস্ট ভারতের, বলছে এটা ভারতের নিচের অংশটা, বুঝতে পেরেছো। তো এইখানটা এই পশ্চিম দিকটাকে, এখান থেকে আরব সাগর থেকে বায়ুগুলো যাচ্ছে, মানে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটছে, কিন্তু পূর্ব ঢালে ইস্ট সাইড, মানে এই পূর্ব ঢালটা কিন্তু কোনো বৃষ্টিপাত হচ্ছে না। অর্থাৎ পর্বতটা যদি এরকম হয়, পর্বতটা আমরা জানি এরকম করে হয়, তো এই সাইডে বৃষ্টিপাত হচ্ছে, এই সাইডটা হচ্ছে না, বুঝতে পেরেছো। বৃষ্টিপাত মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, উত্তরটা হচ্ছে রেন গজ, বুঝতে পেরেছো। রেন গজের সাথে বৃষ্টিপাত মাপা হয়। সমবর্ষণ রেখা কাকে বলা হয়, অর্থাৎ পৃথিবীর সমবর্ষণ মানে কি সমান, আর বর্ষণ মানে বৃষ্টিপাত, বুঝতে পারে শব্দটার মধ্যে দিয়ে। বলছে পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা, অর্থাৎ পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেসব স্থানকে মানচিত্রের সমবর্ষণ রেখা দ্বারা যুক্ত করা হয়, একে সমবর্ষণ রেখা বলা হয়। অর্থাৎ যেখানে ধরো 20 সেন্টিমিটার বৃষ্টিপাত, কোথাও তাহলে 20 সেন্টিমিটার, সমস্ত যে অঞ্চলগুলো একই রেখা দ্বারা যুক্ত হয়, সেটা সমবর্ষণ রেখা, বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, 4 o'clock রেইন কোন জলবায়ুতে দেখা যায়, একটু বলে দিই। এটা 4 o'clock নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু কোথায় দেখতে পাওয়া যায় যদি বলো, আমি এর আগেও দেখেছি অনেক পৃথিবীতে, তোমার আমি বলে দিচ্ছি পিপিটি। যদি আমি একটা মানে আমি একটা খোলি, বুঝতে পারবে। ধরো এটা স্লাইড 21, স্লাইড একটা খুলি, ওয়েট, এই দেখো, এটা আমি যদি বলি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, বলছে এই অঞ্চলটা, বুঝতে পারছো, এই যে মাঝখানে যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, 0 ডিগ্রি, বুঝতে পারছো, এটা 0 ডিগ্রি। চলো, বুঝতে পেরেছো। আর এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই অঞ্চলে কী হয়, আমি যদি এখানে এঁকে দেখাই, ঠিক আছে, দেখো, বলছে এটা যদি পৃথিবী আঁকি, ঠিক আছে, পৃথিবী এটা 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি অঞ্চলটাই হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আর এই অঞ্চলে সূর্যরশ্মি, যদি সূর্য আঁকি, বলছে সূর্য এখান থেকে সূর্যের লম্বভাবে কি জানতে, ফলে এই অঞ্চলে সারা সূর্য হচ্ছে লম্বভাবে পড়ে, এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সারা বছরই আবহাওয়া মানে আর্দ্র থাকে এবং বৃষ্টিপাতে সারা বছর, এখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলা হয়। এখানে বলে দিই পরিচলন বৃষ্টিপাতটাই বেশি হয়, অর্থাৎ বিকেলের দিকে, সারাদিন রোদ পড়বে, বিকেলের দিকে তীব্র গতিতে অর্থাৎ ঝড় বৃষ্টি সব বৃষ্টিপাত হবে, ঝড়ঝাপটে। পরিচলন বৃষ্টিপাত মানে কি থান্ডার উইন্ড, বুঝতে পেরেছো, সেখানে দেখতে পাওয়া যায় কিউমুলোনিম্বাস মেঘ, একটু আগেই গড়িয়েছি। বলছে কোন অধিবাসী কোথায় দেখতে পাওয়া যায়, যেমন কি না জাইরে, বলছে জাইরে অববাহিকায় পিগমি দেখতে পাওয়া যায়, উচ্চ অ্যামাজন অববাহিকায় রেড ইন্ডিয়ান, আর দক্ষিণ পূর্ব এশিয়ার সেমাং, বুঝতে পেরেছো, দক্ষিণ পূর্ব এশিয়ার সেমাং। চলো নেক্সট কোয়েশ্চেন, বলছে মৌসুমি বায়ুর বিস্ফোরণ কোন ঋতুতে দেখতে পাওয়া যায়, বলছে মৌসুমি বায়ুর বিস্ফোরণ বলতে যে বছর মৌসুমি বায়ু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, কোথায়, অবশ্যই বর্ষা ঋতু, অর্থাৎ জুন সেপ্টেম্বর মাসে, বুঝতে পেরেছো। আরেকটা বলে দিই, জুন মাসের 6 তারিখ হচ্ছে অফিসিয়ালি হচ্ছে মৌসুমি বায়ুর আগমনকাল, অর্থাৎ দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু আমাদের দেশে প্রবেশ করে, ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষে। শীতকালীন বৃষ্টিপাতের দেশ কোন জলবায়ুকে বলা হয়, শীতকালীন বৃষ্টিপাতের দেশ অবশ্যই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল। কেন যদি বলো, ভূমধ্যসাগর আমরা জানি কি, যে আমাদের কোন কাল হয় বলে, আমাদের হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ কি বর্ষাকালে কী হয়, যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়, দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু আসে আর প্রচণ্ড বৃষ্টিপাত হয়। কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে, ভূমধ্যসাগর যদি কোথায়, যদি অঞ্চলটা বলো, এটা যদি ওয়ার্ল্ড ম্যাপ বা কী বলছে পৃথিবী ধরো এখানে হচ্ছে এশিয়া, ঠিক আছে, ধরো এশিয়া, এখানে এটা হচ্ছে ইন্ডিয়া, আর এটা ইউরোপ, এখানে অঞ্চলে থাকে, ঠিক আছে, আর এটা হচ্ছে আফ্রিকা,
ঠিক আছে। আর এই পাশে হচ্ছে উত্তর আমেরিকা, দেন হচ্ছে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। বলছে ভূমধ্যসাগরটা কোথায় আছে না, এই আফ্রিকা আর এশিয়ার ঠিক এই অঞ্চলটা, বুঝতে পেরেছো, এই অঞ্চলটা বুঝতে পেরেছো, আফ্রিকা আর এশিয়ার ঠিক এই অঞ্চলটা, বুঝতে পেরেছো। অর্থাৎ এই অঞ্চলটা এটা হচ্ছে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল। আর ভূমধ্যসাগর পার্শ্ববর্তী অঞ্চল, এখানে কী হয় না, শীতকালে বলছে কি, শীতকালে উচ্চচাপ মানে শীতকালে হচ্ছে নিম্নচাপ থাকে, আর গ্রীষ্মকালে থাকে বলছে উচ্চচাপ, বুঝতে পেরেছো, মানে ব্যাপারটা উল্টো হয়, বুঝতে পেরেছো। আমাদের এখানে শীতকালে বলছে বেরোচ্ছে, শীতকালে নিম্নচাপ থেকে, শীতকালে দেখো, শীতকালে নিম্নচাপ মানে নিম্ন এন বলছি, শীতকাল উইন্টার। আর নিম্নচাপ থাকলে কী হবে, উচ্চচাপ থেকে বায়ুগুলো ওখানে এখানে আসবে, ঠিক আছে। অর্থাৎ ভূমধ্যসাগর পার্শ্ববর্তী অঞ্চল থেকে বলছে শীতকালে বায়ুগুলো ছুটে আসে এই অঞ্চল, ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে, তারপরে এখানে বৃষ্টিপাত হয়। এটুকু মনে রাখবে যে ভূমধ্যসাগর অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল শুষ্ক থাকে। আর আমাদের কী হয়, শীতকাল শুষ্ক থাকে, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় বা বর্ষাকালে হয়, কিন্তু এখানে তার উল্টো। পৃথিবীর ফলের ঝুড়ি কোন জলবায়ু অঞ্চলকে বলা হয়, এটাও সেম হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল। মনে রাখবে, পৃথিবীর ফলের ঝুড়ি হচ্ছে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল, অর্থাৎ এই জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি ফল উৎপন্ন হয়। এখানকার প্রধান ফসল যদি বলে, প্রধান বলো, সেটা হচ্ছে কি না, জলপাই, আখরোট, এইসব, বা ওক গাছ দেখতে পাওয়া যায় এখানে। গাছগুলোতে যদি বৈশিষ্ট্যও বলো, মোমের আস্তরণ দেখতে পাওয়া যায়। ওক গাছের মূল জল সংগ্রহের জন্য মাটির অনেক গভীর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। নিষিদ্ধ সূর্যের দেশ কাকে বলা হয়, সেটা হচ্ছে নরওয়ের হামারফেস্ট বন্দরকে। অর্থাৎ এখানে মাঝরাত্রিতেও সূর্যটা কি, এখানে যেহেতু এটা হচ্ছে কোথায় অবস্থিত না, সূর্যের এমন একটা অবস্থান অবস্থিত নরওয়ে, দেখবে পৃথিবীর যদি আমি আঁকি এই ছবিটা, সেই ওয়ার্ল্ড এই অঞ্চলটা, বুঝতে পেরেছি, এটা তো জিরো, বলছে এখানে এই মহাদেশে প্রায় উপরের দিকে, ঠিক আছে। তো বলছে এই অঞ্চলটা, বলছে এখানে এমনভাবে অবস্থিত, ধর সূর্য, বলছে কি দেখো, এটা সূর্য যদি হয়, সূর্যের রশ্মিটা তো এরকম পড়ে, তো এটা এমন একটা জায়গায় অবস্থিত হয় যেখানে হচ্ছে কি, মানে দিন হোক আর রাত হোক, সূর্য পৃথিবী পাল্টানোর সময় এর একটা হালকা আলো দেখতে পাওয়াই যায়। অর্থাৎ আমাদের এখানে মানে এখানে গভীর রাত্রেও হালকা, রাত্রি 12টা, তাহলে সেই সময় হালকা হালকা মানে আলো দেখতে পাওয়া যায়, মানে সূর্যের আলো বলতে না, সূর্যকে দেখা যায় না, সূর্যের একটা আবহাওয়া, যেমন আমাদের সন্ধ্যার সময় সূর্য ডুবে গেলেও একটা আলো থাকে, গোধূলির সময় ঠিক সেরকম একটা অবস্থা, বুঝতে পেরেছো, নিশ্চিত সূর্যের দেশ। চলো নেক্সট কোশ্চেন। বলছে তুন্দ্রা অঞ্চলে শীতকালে গোলাকার বরফের ঘরকে কী বলে, বলছে বরফের ঘরকে কী বলে, ইগলু বলে। দেখেছো সাইডের ছবিটা দেখতে পাচ্ছ, ইগলু। বলছে তুন্দ্রা অঞ্চলে গ্রীষ্মকালে বরফ গলে গেলে, বলছে বলছে সরি, এটা সিনেমাতে হয়ে গেছে, সরি এটা ভুল বলছি, মানে এখানে ভুল টাইপিং হয়ে গেছে অবশ্য, আমি নিজেই টাইপিং করেছি, দুঃখিত তোমাদের কাছে, ঠিক আছে। এটা ভুল আছে, এটা হবে না। বলছে তুন্দ্রা অঞ্চলে গ্রীষ্মকালে বরফ গলে গেলে, বলছে সিল মাছের চামড়ায়, এটা সিল মাছ হবে, সিল মাছের, বলছে সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে কী বলে, বুঝতে পেরেছো, তাঁবুকে কী বলে, উত্তরটা হচ্ছে টিউপিক, বুঝতে পেরেছো, কি, টিউপিক। দেখো তারপর নেক্সট কোশ্চেন। বলছে তুন্দ্রা অঞ্চলে সিল মাছের চামড়ায় তৈরি নৌকাকে কী বলে, নৌকাকে হচ্ছে না কয়াক বলে, বুঝতে পেরেছো, নৌকাকে কী বলে, কায়াকের ছবিটা দেখতে পাচ্ছ সাইডে। চলো, বলছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি, বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, বুঝতে পেরেছো। চলো এখানে আমাদের কোশ্চেনটা শেষ হয়েছে, আর নেই। তো এই দেখো ব্যারোমিটারের ছবি। আর হ্যাঁ, এই পুরো পিডিএফটা তোমরা ফ্রি পাবে, ঠিক আছে। ফ্রি পাবে কোথায়, এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আমার টেলিগ্রাম চ্যানেল, সেখানে গিয়ে ফ্রি পেয়ে যাবে। আর চাইলে তোমরা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো 7319454523, বুঝতে পেরেছো, এই নাম্বারটা 7319454523, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো কেটে দিয়েছি, ঠিক আছে। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের কোনো কিছু সমস্যা থাকলে বোঝাবো, ঠিক আছে। তোমরা চাইলে আমাকে কলও করতে পারো, তবে আমি সন্ধ্যাবেলায় ফ্রি থেকে তোমাদের সাথে যদি কোনো কোশ্চেনের সমস্যা হয়, যে জিওগ্রাফি কোনো কোশ্চেন আমাকে বলতে পারো, আমি তোমাদের বলবো, ঠিক আছে, বুঝতে পেরেছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাদের বন্ধুরই মতো, ঠিক আছে। ধন্যবাদ, তোমাদের সঙ্গে পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে।